বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমুহনী সরকারি এসএ কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চৌমুহনী সরকারি এসএ কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের ৮ম অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে স্থিতিবিদ্যা। এটি বলবিদ্যার একটি অংশ। আজকের এই পাঠ শেষে তোমরা বলবিদ্যার প্রাথমিক ধারণা লাভ করবে, বলের সামুদ্রিক সূত্র বর্ণনা করতে পারবে, সূত্রটি প্রয়োগ করে দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারবে, বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা প্রথমেই আসি বল কাকে বলে এ সম্পর্কে জেনে নিই। যা কোনো বস্তুর উপর স্থিতিশীল বা গতিশীল ক্রিয়া করে তার অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বল বিভিন্ন প্রকার হতে পারে, যেমন চাপ, টান, ঠেলা, ঘর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ, ওজন ইত্যাদি। অর্থাৎ আমরা যা প্রয়োগ করলে স্থিতিশীল বস্তু গতিশীল হবে বা গতিশীল বস্তু স্থিতিশীল হবে তাকে আমরা বল বলবো। তাহলে বলবিদ্যা বলতে আমরা কি বুঝি? যে বিষয় অধ্যয়ন করলে বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায় তাকে বলবিদ্যা বলে। বলবিদ্যার দুটি অংশ রয়েছে, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। তাহলে বলবিদ্যা বলতে যা বোঝাচ্ছে, সহজ কথায় বললে বল সম্পর্কিত বিদ্যা। এটি আবার দুটি অংশ রয়েছে, সেটি হলো স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। আমাদের আজকের বিষয়টি হচ্ছে স্থিতিবিদ্যা অংশ নিয়ে। এবার আমরা বলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলতে কি বোঝায় এই বিষয়টি জেনে নিই। একটি বস্তু যখন অপর একটি বস্তুকে আঘাত করে তখন বস্তুদ্বয়ের স্পর্শ বিন্দুতে উভয় বস্তুর উপরেই একটি করে বল ক্রিয়া করে। প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে তাকে ক্রিয়া এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলদ্বয় সমান ও বিপরীতমুখী। তাহলে দুইটা বস্তু পরস্পরকে যদি আমরা আঘাত করি, তাহলে প্রথম বস্তুটি যে বল প্রয়োগ করবে সেটিকে বলা হবে তার ক্রিয়া, এবং দ্বিতীয় বস্তুটি তার উপর বিপরীত দিক থেকে যে বল প্রয়োগ করবে তাকে বলা হবে প্রতিক্রিয়া। আর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি নিউটনের সূত্র অনুসারে পরস্পর সমান এবং বিপরীতমুখী। দুটি বলের লব্ধি বলতে আমরা কি বুঝি এবার দেখি। কোনো কণার উপর একই সময়ে দুটি বল প্রযুক্ত হলে তাদের মিলিত ক্রিয়াফল যদি ওই কণার উপর কোনো নির্দিষ্ট দিকে একটি মাত্র বলের সমান হয়, তবে ওই একটি বলকে তাদের লব্ধি বলে। মনে করি ও বিন্দুতে, পাশের চিত্রে ও বিন্দুতে দুটি বল ক্রিয়ারত, পি এবং কিউ দুটি বল ক্রিয়ারত, এবং এদের মিলিত ক্রিয়াফল অর্থাৎ এই দুটির সম্মিলিত ক্রিয়াফল যদি আর দ্বারা প্রকাশিত হয় তাহলে আরকে বলা হবে তাদের লব্ধি। অর্থাৎ এক্ষেত্রে আর হবে পি এবং কিউর মিলিত ফল, অর্থাৎ পি এবং কিউর সমষ্টি। লব্ধির মান একই সরলরেখায় একই দিকে ক্রিয়ারত দুটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টির সমান এবং দিক হবে বলদ্বয়ের দিক বরাবর। অর্থাৎ দুটি বল একই দিকেও ক্রিয়া করতে পারে, একই রেখায়ও ক্রিয়া করতে পারে, আবার ভিন্ন রেখায়ও ক্রিয়া করতে পারে। একই রেখায় আবার দুইটা অবস্থা রয়েছে, একই রেখা একই দিকে ক্রিয়া করতে পারে, আবার একই রেখা ভিন্ন দিকেও ক্রিয়া করতে পারে। যখন একই রেখা একই দিকে ক্রিয়া করবে দুটি বল, তখন তাদের লব্ধি হবে বল দুইটার সমষ্টির সমান, অর্থাৎ আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এই লব্ধিকে আমরা বৃহত্তম লব্ধিও বলি, দুটি বলের বৃহত্তম লব্ধিও বলা হয়। একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়ারত দুটি বলের লব্ধি বলদ্বয়ের অন্তর্বলের সমান হবে এবং দিক হবে বৃহত্তম বলের দিক বরাবর। এক্ষেত্রে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, যখন পি কিউর চেয়ে বড় হবে, আর আর ইকুয়াল টু কিউ মাইনাস পি হবে যখন পি কিউর চেয়ে ছোট হবে। এই লব্ধিকে আমরা ক্ষুদ্রতম লব্ধি বলি।
এই ক্ষেত্রে আমরা এই চিত্রের মধ্যে লক্ষ্য করি এখানে পি এবং কিউ দুইটি একই রেখায় অবস্থিত বল দুটি ক্রিয়া রেখা একই তবে বিপরীতমুখী এবং যদি পি কি এর চেয়ে বড় হয় তাহলে তাদের লব্ধিটা হবে লব্ধি আর হবে পি মাইনাস কিউ এর সমান এবং তার দিক হবে পি এর দিক বরাবর বড় বৃহত্তম বলের দিক বরাবর। দ্বিতীয় চিত্রে আমরা লক্ষ্য করতেছি যে পি এবং কিউ বল দুটি একই রেখায় কিন্তু বিপরীতমুখী এবং এক্ষেত্রে পি বলটি যদি কিউ বলের চেয়ে ছোট হয় তাহলে লব্ধির দিক হবে কিউ এর দিকে এবং তার মান হবে আর ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ মাইনাস পি। এখানে বৃহত্তম বল কিউ তাহলে আর ইকুয়াল টু হবে কিউ মাইনাস পি অর্থাৎ বল দুটির অন্তর্বলের সমান। এখন যদি বল দুটি একই রেখা ক্রিয়া না করে এখানে উপরেও একই রেখা ক্রিয়া করেছে একই দিকে একই রেখা একই দিকে আর এখানে বা এখানে একই রেখা ভিন্ন দিকে ক্রিয়া করলো। আর এখন আমরা দেখতেছি যদি কোনো বস্তু একটি বিন্দুতে দুটি বল একই সময় ভিন্ন ভিন্ন রেখায় ক্রিয়া করে ভিন্ন দিকে ভিন্ন রেখায় ক্রিয়া করে বল দ্বয়ের লব্ধি তখন বল দ্বয়ের লব্ধি বল দ্বয়ের সমান্তরাল সূত্র দ্বারা নির্ণয় করতে হবে। যদি একই রেখায় ক্রিয়া না করে ভিন্ন রেখায় যদি বল দুটো বল ক্রিয়া করে তাহলে তাদের লব্ধিটা আমরা বলের সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করব। এখন বলের সামান্তরিক সূত্রটা কি সেটা আমরা এখানে আলোচনা করছি। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি কোনো বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুটি বলের মান ও দিক সূচিত করা যায় তবে ওই সামান্তরিকের উক্ত বাহুদ্বয় ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা বল দ্বয়ের লব্ধি মান ও দিকে সূচিত হবে। একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু পাশাপাশি বাহু দ্বারা যদি আমরা কোনো বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুটি বলকে মান ও দিকে সূচিত করতে পারি তবে ওই সামান্তরিকের উক্ত বাহুদ্বয় ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা বল দ্বয়ের লব্ধি মান ও দিকে সূচিত হবে। আমরা একটা চিত্র সাহায্যে এটাকে একটা ব্যাখ্যা করতে পারি এভাবে। আমরা ওএসিবি একটি সামান্তরিক ধরে নিলাম যে চিত্রের মধ্যে ওএসিবি একটি সামান্তরিক আছে। ও বিন্দু থেকে দুইটা বল পি এবং কিউ যথাক্রমে ও এবং ওবি বরাবর ক্রিয়ারত। তাহলে ও কে আমরা পি দ্বারা সূচিত করতে পারি আর ওবি কে কিউ দ্বারা সূচিত করলাম। এখন ভেক্টর যোজনের নিয়ম অনুসারে যেহেতু সামান্তরিকের বিরোধ বাহুগুলি সমান্তরাল কাজে এই ওবি আর এসি সমান হবে এবং ওবি বরাবর যে বলটি কিউ এসি বরাবর সেই বলটি ক্রিয়ারত হবে। তাহলে ওবি কে আমরা এখানে এসি বরাবর নিয়ে আসতে পারি। তাহলে ভেক্টর যোজনের নিয়ম অনুসারে ওএ প্লাস এসি সমান হবে আমাদের ওসি। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে ওএ প্লাস ওবি সমান হবে কত ওসি। তাহলে ওএ প্লাস ওবি সমান ওসি এটি আমরা কোন দিক থেকে বলতে পারলাম যেহেতু ওএ প্লাস ওবি ওবিটা এসি এর সমান তো ওএ আর এসি যোগ করলে আমাদের ওসি হয় ভেক্টর যোজনের নিয়ম অনুসারে। এই ক্ষেত্রে আমরা এসি না বলে ওএ প্লাস ওবি বললাম ওএ প্লাস ওবি সমান তাহলে কত হবে এসি অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু কত আর লব্ধির ব্যাখ্যাটা আমরা এখানে পেলাম। তাহলে আমরা লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে বা লব্ধির ক্রিয়ার ক্ষেত্রে তিনটি অবস্থা আমরা লক্ষ্য করলাম। একটা হচ্ছে দুইটা বল একই দিকে একই রেখায় ক্রিয়া করতে পারে আবার দুটি বল ভিন্ন দিকে একই রেখায় হতে পারে আবার দুটি বল এক বিন্দুতে ভিন্ন দিকে ভিন্ন রেখায় ক্রিয়া করতে পারে। তাহলে ভিন্ন রেখায় ভিন্ন দিকে ক্রিয়া করলে সেটা সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। এখন আমরা দুটি বলের পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করব। দুটো বল যদি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত হয় তাদের লব্ধির মানটা কত। এখানে আমরা বলদের লব্ধি কত হবে সেটা আমরা জানলাম। এবার লব্ধির মানটা কি হবে আর এর মানটা কত হবে সেটা আমরা এখন এখানে নির্ণয় করব। লব্ধির মান এবং দিক এবং লব্ধিটা কত কোণ উৎপন্ন করে যে কোনো একটা বলের পি বলের সাথে সেটা আমরা এখানে বের করব। তো মনে করি ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি কিউ বল দুটি যথাক্রমে ওএ ও বি দ্বারা সূচিত এবং বল দুটির মধ্যবর্তী কোণ হলো আলফা। আমরা ওএসিবি সামান্তরিকটা পূর্ণ করলাম। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুসারে কর্ণ ওসি দ্বারা বলদের লব্ধি আর মান ও দিকে সূচিত হবে। এই লব্ধি আর কর্ণ ওসি দ্বারা বলদের লব্ধি আর মানের দিকে সূচিত হবে। এখন আমরা ধরে নিলাম যে আর লব্ধি আর পি বলের ক্রিয়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই যে লব্ধি আরটা পি বলের ক্রিয়া রেখার সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা কি পাচ্ছি সুতরাং ওসি সমান তাহলে ওসি বলটা আমরা উপরে লক্ষ্য করলাম যে ওসি সমান কত ওএ প্লাস ওবি। তাহলে আমরা লিখতে পারি ওসি সমান ওএ প্লাস ওবি বা এটিকে আমরা লিখলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ লেখা যায় ১ নং সমীকরণ। এবারে আমরা ১ নংয়ের দুই প্রান্তে যে দুইটা বলা একটা একদিকে আর একদিকে পি প্লাস কিউ আমরা বাম পাশের সাথে আর এর সাথে আর ডট গুণ করবো এবং পি প্লাস কিউর সাথে পি প্লাস কিউ ডট গুণ করবো। তাহলে আর ডট আর ইকুয়াল টু পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ। এখানে আমরা জানি আর ডট আর সমান আর স্কোয়ার পি এর সাথে প্রথমে পি এর ডট গুণ করলে পি ডট পি
পির সাথে কিউ ডট গুণ করলে পি ডট কিউ হবে, আবার কিউর সাথে পি ডট গুণ করলেও কিউ ডট পি হয়, যাকে আমরা পি ডট কিউ লিখতে পারি। তাহলে এই পি ডট কিউ আর কিউ ডট পিকে একত্রে আমরা টু পি ডট কিউ, টু ইন্টু পি ডট কিউ লিখতে পারি, আর কিউর সাথে কিউ ডট গুণ করলাম কিউ ডট কিউ। এখন আমরা জানি যে আর ডট আর তো আর স্কোয়ার পি ডট পি, পি স্কোয়ার হবে কিউ ডট কিউ, কিউ স্কোয়ার, আর মাঝখানে টু পি কিউ কজ আলফা। টু পি কিউ কজ আলফাটা হচ্ছে আমাদের ডট গুণনী নিয়ম অনুসারে যে পি ডট কিউকে আমরা লিখতে পারি, আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, কিন্তু এখানে পি আর কিউর মধ্যবর্তী কোণ হলো আলফা, সুতরাং আমরা এখানে লিখতে পারি পি কিউ কজ আলফা। এখান থেকে আর মান আমরা বাইর করতে পারি বর্গমূল করে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, যাহা লব্ধির মান নির্দেশ করে। তাহলে আমরা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধির মান নির্ণয় করলাম। এবার আমরা লব্ধির দিক নির্ণয় করব। তাহলে 1 নং যে সমীকরণটি ছিল তাকে আমরা এখন পি দ্বারা ডট গুণ করে পাই। সেখানে ছিল পি ইকুয়াল আর ইকুয়াল টু পি প্লাস কিউ ছিল 1 নং সমীকরণে। এখন আমরা পি দ্বারা উভয় পক্ষকে ডট গুণ করব। তাহলে পি ডট আর ইকুয়াল টু পি ডট পি প্লাস কিউ। এটা পি ডট আর এখানে গুণ করলে পি ডট পি আর হবে প্লাস পি ডট কিউ। এখন ডট গুণনী নিয়ম অনুসারে পি ডট আর এ ডট বি যেমন এ বি কস থিটা হয়, তাহলে পি ডট আর ইকুয়াল টু পি আর কস থিটা, পি ডট পি পি স্কয়ার হবে, আর পি ডট কিউ হবে পি কিউ কস আলফা। পি আর কিউর মধ্যবর্তী কোণ হলো আলফা, অন্যদিকে পি আর আর এর মধ্যবর্তী কোণ হলো থিটা, এই জন্য এখানে কস থিটা হলো কিন্তু এখানে কস আলফা। তো একটা পি দ্বারা ভাগ করে নিলে আমরা আর কস থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা পাচ্ছি। এখন আমরা 1 নংকে আবার পি দ্বারা ক্রস গুণ করে তাহলে কত পাই, পি ক্রস আর ইকুয়াল টু পি ক্রস পি প্লাস কিউ। তাহলে পি ক্রস আর এখানে থাকলো, এবার পি ক্রস পি আর পি এর সাথে কিউ ক্রস গুণ করলে পি ক্রস কিউ। তো আমরা পি ক্রস পি সমান সমান হলে ওখানে যেমন পি ডট পি সমান পি স্কয়ার হলো, কিন্তু এখন পি ডট পি ক্রস পি সমান 0 হয়ে যাবে। সমান সমান হলে তাদের মধ্যবর্তী কোণ যেহেতু 0, আর সমান সমান হলে ক্রস গুণনের সময় আসে সাইন থিটা, অর্থাৎ এ ক্রস বি সমান এবি সাইন থিটা। তো থিটার মানটা কোণের মানটা এখানে 0, সেজন্য সাইন 0 মান 0 হওয়াতে পি ক্রস পি আমাদের 0। তাহলে থাকলো কি পি ক্রস আর সমান পি ক্রস কিউ থাকলো। এবার আমরা পরম মান নিলাম তাদের মধ্য ম্যাগনিটিউড, অর্থাৎ তাদের মান ভেক্টরগুলোর মান যদি নিই তাহলে এখানে পরম মান এখানে পরম মান নেওয়া হলো। তাহলে এখান থেকে আমরা পরম মান নিলে, আর আমরা জানি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু একটা একক ভেক্টর আসে, এ আর বি এর সমতলের উপর একটা লম্বা একক ভেক্টর আসে, কিন্তু এই ক্ষেত্রে আর সেই একক ভেক্টরটা থাকবে না, যেহেতু আমরা মান নিয়েছি একক ভেক্টরটির মান 1। আমরা জানি যে ভেক্টর মান 1 তাকে একক ভেক্টর বলে। তো সেই কারণে এখানে একক ভেক্টরটি আর আসবেন তার মান 1। তাহলে আমরা এখানে পাচ্ছি পি আর সাইন থিটা, আর এখানে পাচ্ছি পি কিউ সাইন আলফা। পি দ্বারা ভাগ করলে আর সাইন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। তাহলে এবার 2 নং সমীকরণে আমরা আর কস থিটার একটা ভ্যালু পেলাম, আর 3 নং সমীকরণে আর সাইন থিটার একটা ভ্যালু পেলাম। যদি 3 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ দিই তাহলে উপরে হবে আর সাইন থিটা, তাকে আর কস থিটা দিয়ে ভাগ দিলে আমরা আর কাটা যায় টেন থিটা পাবো, আর তার মানটা আমরা পরবর্তী পেজে দেখাচ্ছি। এটা ভাগ দিলে আমরা tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা পাবো। এখান থেকে আমরা থিটার মান বের করে নিতে পারি tan ইনভার্স অফ কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, যার দ্বারা লব্ধির দিক নির্দেশিত হয়। তাহলে আমরা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয় করলাম। এটি আমাদের কাজে লাগবে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য, এই সূত্রটি আমাদের খুবই দরকার। এখন আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। 8 নিউটন এবং 6 নিউটন মানের দুটি বল, তোমরা জানো যে বলের একক নিউটন। তাহলে এখানে 8 নিউটন এবং 6 নিউটন মানের দুটি বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান নির্ণয় করো। তাহলে লব্ধির মান আমরা নির্ণয় করব। লব্ধির মান যদি আমরা এটাকে পি বল মনে করি, এটাকে কিউ বল মনে করি, আর এটা হচ্ছে আলফার মান অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ, তাহলে আর এর মান কত আমরা এটা এখানে যে এই যে লব্ধির এই যে সূত্রটা আমরা আলোচনা করলাম, এই সূত্রের মধ্যে আমরা যদি আর এর মান নির্ণয় করতে হলে আমরা এই যে পি এর মান আমাদের 6 নিউটন আর একটা হলো 8 নিউটন, একটা 8 নিউটন একটা 6 নিউটন, এখানে আমরা মানটা বসালে আমরা সহজে লব্ধির মানটা নির্ণয় করতে পারবো। আরেকটি গাণিতিক সমস্যা আমরা দেখি এবার। থিটা কোণে ক্রিয়ারত পি কিউ মানের বলদের লব্ধি হচ্ছে 2m + 1 × √p² + q²। যখন পি কিউ দুইটা বল এরা যখন থিটা কোণে ক্রিয়ারত থাকবে তখন তাদের লব্ধির মান এটা হচ্ছে, আর কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা হলে তাদের লব্ধির মান হবে এটা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে tan θ = m - 1/m + 1।
যখন PQ এর মধ্যবর্তী কোণ থিটা হবে প্রথম ক্ষেত্রে, তখন লব্ধির মান এটাতে। লব্ধি সমান কি হবে? আমরা জানি r = কত √p² + q² + 2pq cos α যদি তাদের মধ্যবর্তী কোণ আলফা হয়, কিন্তু এখানে আমাদের মধ্যবর্তী কোণ হলো থিটা, সেজন্য আমরা 2pq cos θ লিখলাম। এখন বর্গ করলে এই পাশে হবে 2m + 1 হোল স্কয়ার, রুটটা থাকবে না, উঠে যাবে। এখানে বর্গ করলে রুটটা উঠে যাবে। এখন এই যে 2pq cos θ এটার মান আমরা বের করব। সুতরাং 2pq cos θ সমান কত হবে? তাহলে এই মানটা এই পাশে মাইনাস হয়ে যাবে এটার সাথে, আর মাইনাস হয়ে যাওয়ার সাথে সাথে p² + q² কমন যাবে। তাহলে এখানে থাকবে 2m + 1 হোল স্কয়ার - 1। অর্থাৎ এখান থেকে আমরা 2pq cos θ এর মান আমরা সহজে বের করে নিতে পারি। এটাকে ১ নং সমীকরণ দিলাম। এবার বল দুইটির মধ্যবর্তী কোণ যখন আমাদের 90 ডিগ্রি - θ হবে, তখন লব্ধির মান হবে এটা। তো লব্ধির মান 2m - 1 √p² + q² সমান √p² + q² + 2pq cos, তাদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি - θ। তাহলে এটা তো রইল। এখানে আমরা বর্গ করলাম, এখানে স্কয়ার, এটাতে রুট উঠে গেল। এখানে বর্গ করলে p² + q² হবে, আর এখানে 2pq cos 90 ডিগ্রি - θ। এটা আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি cos 90 ডিগ্রি - θ = sin θ। তাহলে এটার মান হলো এখানে 2pq sin θ এর মান আমরা বের করতে পারি। 2pq sin θ আগেরটির মধ্যে, তাহলে এটাকে এই পাশে আইনা মাইনাস করে নিয়ে আসবো। নিয়ে আসলে আবার p² + q² কমন যাবে, তাহলে এখানে থাকবে 2m - 1 হোল স্কয়ার - 1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমাদের যেহেতু প্রমাণ করতে হবে tan θ, তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে tan θ এর মান বের করতে পারি। কি করে? 2 কে 1 দ্বারা ভাগ দিয়ে। উপরে 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই, তাহলে উপরে হবে 2pq sin θ, নিচে হবে 2pq cos θ। 2pq কাটা যাইলে sin θ বাই cos θ সমান tan θ হয়, আর এই পাশের গুলিকে আমরা সরল করব। এই যে আমরা পাচ্ছি, এটা আমরা পেলাম। এখানে tan θ সমান কত পাইলাম? tan θ সমান আমাদের আসতেছে 2m - 1 হোল স্কয়ার -1 বাই 2m + 1 হোল স্কয়ার, 2m + 1 হোল স্কয়ার +1। তাহলে এটাকে আমরা সরি, এটাও -1, 2m + 1 হোল স্কয়ার -1। তাহলে এখানে আমরা a² - b² সূত্র, এখানেও a² - b² সূত্র, একবার যোগ একবার বিয়োগ হবে। 2m - 1 এর সাথে 1 যোগ করলে 2m হবে, 2m - 1 থেকে 1 বিয়োগ করলে 2m - 2। নিচে 2m + 1 থেকে 1 বিয়োগ দিলে, আগে বিয়োগ করলে আমরা পাবো 2m, আর যোগ করলে পাবো 2m + 2। এখন 2m 2m কাটা যায়, 2m - 2 বাই 2m + 2। এখান থেকে আবার 2 দ্বারা ভাগ দিলে m - 1 বাই m + 1। সুতরাং আমরা tan θ এর মান এটা প্রমাণ করতে পারলাম। tan θ সমান এটা প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখি আমরা। সমমানের দুটি বল কোনো বিন্দুতে 2α কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, তা তারা 2β কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। প্রমাণ করা যে cos α = 2 cos β। তাহলে দুইটা বলই সমমানের বলা হয়, যেহেতু বলা হলো, তাহলে বল দুইটিকে আমরা PP ধরে নিতে পারি। তাদের মধ্যবর্তী কোণ 2α যখন হবে, তখন তাদের একটা যে লব্ধি হবে সেই লব্ধিকে আমরা একটা নাম দেব। আবার 2β কোণে যখন ক্রিয়ারত হবে, তখন সেই লব্ধিকে আমরা একটা নাম দেব। কিন্তু প্রথম লব্ধির চেয়ে দ্বিতীয় লব্ধিটা আমাদের দ্বিগুণ হলে আমাদেরকে এই প্রমাণটা করতে হবে। তাহলে মনে করি বল দুটি PP, সুতরাং 2α কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি যদি R1 হয়, তাহলে R1 = √p² + p² + 2p × p, অর্থাৎ 2p² cos 2α, তাদের মধ্যবর্তী কোণ হলো 2α। এখান থেকে p² যোগ করলে 2p² হবে। এখানেও 2p² আছে, 2p² কমন নিলে আমরা 1 + cos 2α পাবো। তাহলে 1 + cos 2α আর একটা সূত্র আছে আমাদের, সেটি আমরা 1 + cos 2α সমান সরাসরি 2 cos² α লিখা যায়। তাহলে এখানে বর্গমূল যদি আমরা ব্যবহার করি, তাহলে হয় কত? 2p cos α। এখন 2β কোণে ক্রিয়ারত থাকলে যদি লব্ধিটাকে আমরা R2 নাম দিই, তাহলে R2 সমান হবে √p² + p² + 2p² × cos 2β। এবং তাদের মধ্যবর্তী কোণ 2β। এখান থেকে আমরা আগের মতোই 2p² কমন নিয়ে 1 + cos 2β বা এইভাবে সরল করলে আমরা পাবো 2p cos β। এখন এটা হচ্ছে আমাদের R1 প্রথম শর্ত থেকে, আর এটা হলো R2 মানে দ্বিতীয় ক্ষেত্র থেকে। এবার এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে লব্ধিটা হবে দ্বিগুণ, তার মানে R2, অর্থাৎ R1 = 2R2। তাহলে R1 এর ভ্যালু হলো 2p cos α, R2 × 2p cos 2β। এখান থেকে সরল করলে আমরা পাচ্ছি cos α = 2 cos β। এটাই প্রমাণিত। আরেকটি অঙ্ক আমরা দেখি। কোনো বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p মানে দুটি বলের লব্ধি R, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বল দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করা। বল দুইটা, একটা হলো 3p আর একটা 2p, এবং এক্ষেত্রে তাদের লব্ধি হলো R। বল দ্বয়ের অন্তর্গত কোণ আমাদের বলা নাই, আমরা ধরে নিব আলফা। আর প্রথম বলটিকে যদি দ্বিগুণ করি, প্রথম বলটি হলো 3p, তাহলে এটাকে দ্বিগুণ করলে হবে 6p। তাহলে প্রথম বলটিকে দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়ে যাবে। লব্ধি প্রথম ক্ষেত্রে যদি R হয়, তাহলে এখন 2R হবে। বল দ্বয়ের অন্তর্গত কোণটা কত আমরা নির্ণয় করব।
তো আমরা ধরে নিলাম বলদের অন্তর্গত কোণ আলফা, তাহলে লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু কত হবে? আমরা এখানে আর দিলে এখানে রুট ওভার হতো, কিন্তু আর স্কয়ার যখন লিখলাম তাহলে প্রথমটি হলো 3p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার ইকুয়াল টু 2pq ইনটু cos আলফার মতো সূত্র। এখান থেকে সরল করলে আমরা আর স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি এখানে 9, এখানে 4 9 13 13p স্কয়ার, আর এখানে সরল করে 3 দুগুণে 6 6 দুগুণে 12 12p স্কয়ার ইনটু cos আলফা। p স্কয়ার কমন নিয়ে আমরা 1 নং সমীকরণ পাই। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন প্রথম বলটির মান দ্বিগুণ করব তখন লব্ধিও দ্বিগুণ হয়ে যাবে। তো প্রথম বলটির লব্ধির মান হবে 2r, এখানে যদি r হয় প্রথম ক্ষেত্রে লব্ধি r, এখন হবে 2r, তাহলে 2r হোল স্কয়ার মানে r স্কয়ার ইকুয়াল টু প্রথমটি হলো ছিল 3p, এটাকে দ্বিগুণ করলে হবে 6p, তাহলে 6p হোল স্কয়ার, দ্বিতীয়টি ঠিক থাকবে 2 * 6p * 2p cos আলফা, এখান থেকে 4r স্কয়ার, এখানে 36 আর এখানে 4 মোট 40p স্কয়ার, আর এখানে 6 দুগুণে 12 দুগুণে 24p স্কয়ার ইনটু cos আলফা। এখানে আমরা p স্কয়ার কমন নিয়ে আরেকটা সমীকরণ পেলাম। দুইটা, এটাও আর স্কয়ারের মান, এটাও আর স্কয়ারের মান, তাহলে 1 ও 2 থেকে আমরা ভাগ করে 1 ভাগ 2 ভাগ করলে আর স্কয়ার কার স্কয়ার 2 ভাগ দিলে 1 হবে, আর এখানে p স্কয়ার এটা এটা উপরে থাকলো, এটা নিচে থাকলো, এটা কিন্তু p স্কয়ার কাটা যাবে, তাহলে আমরা এই মান পাই। সেখান থেকে সরল করলে আমরা গুণ করে পাচ্ছি এই রেজাল্টটা। এবার আমরা এখানে আছে 12p, এখানে আছে 6p, মাইনাস করলে আমরা পাবো 6p, আর এই 13টা এই পাশে আনলে 10 থেকে বিয়োগ হবে, তাহলে হবে -3। তাহলে cos আলফার মান আমরা কত পাচ্ছি? -1/2, 6 দিয়ে ভাগ দিলে -1/2, cos 120 ডিগ্রি -1/2, এটা আমরা জানি। সুতরাং আলফার মান কত হবে? 120 ডিগ্রি, অর্থাৎ বলদ্বয়ের অন্তর্গত কোণ হবে 120 ডিগ্রি। আমরা আরেকটি অঙ্ক দেখি। কোন বিন্দুতে 2p এবং 2p মানে দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, p এর মান নির্ণয় করতে হবে। তাহলে p এবং 2p মানে দুইটা বল আমাদের ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করতে, তার প্রথমটিকে দ্বিগুণ, p কে দ্বিগুণ করলে 2p হবে, দ্বিতীয়টির মান 8 একক বাড়াবো, দ্বিতীয়টি আছে 2p, তার মান 8 একক বাড়ালে 2p + 8 হবে দ্বিতীয় বলটি। সেক্ষেত্রে আমাদের লব্ধি কিন্তু অপরিবর্তিত থাকবে, লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, তাহলে p এর মানটা কত আমরা নির্ণয় করব। তো মনে করি p এবং 2p মানের বল দুটির অন্তর্গত কোণ আলফা এবং p এর দিকের সাথে সেটি থিটা কোণ উৎপন্ন করে। বল দুইটার মধ্যবর্তী কোণ আলফা ধরে নিচ্ছি এবং লব্ধি p এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা প্রথমে পাবো, প্রথম ক্ষেত্রে এই অবস্থায় tan থিটা ইকুয়াল টু, বল দুটো হচ্ছে আমাদের এখানে, আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু q sin আলফা, এখানে q হচ্ছে এটা p, এটা q sin আলফা বাই p + q cos আলফা। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাবো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথম এখানে q sin আলফা, তখন আমাদের এটা হবে 2p হয়ে যাবে, এটা হবে p, এই যে p + q, q এর মান হয়ে যাবে 2p এর সাথে আরো 8 একক বৃদ্ধি করতে হবে, তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু q sin আলফা বাই p + q cos আলফা সূত্র অনুসারে এটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে পাবো। এবার দুইটাই আমাদের tan থিটার মান, তাহলে দুইটাকে আমরা সমান ধরে সমান লিখতে পারি, এই দুটো সমান, যেহেতু এরা সমানুপাতিক হারে আছে, তাহলে হর থেকে হর, লব থেকে লব বিয়োগ করলেও এরা সমানুপাতিক থাকবে, তাহলে আমরা এটা থেকে এই লব থেকে লব বিয়োগ করলাম, আর এখানে হর থেকে হর বিয়োগ করা হলো, বিয়োগ করলে এটা সমানুপাতিক রাশি হিসেবে থাকে। এখন আমরা এখানে সরল করি, তাহলে প্রথমটি ঠিক রেখে এখানে সরল করি 2p sin আলফা, এখানে 2p sin আলফা কাটা যাবে, তাহলে থাকবে 8 sin আলফা থাকলো, আর এখানে 2p থেকে p গেলে আরো একটা p থাকে, আর 2p cos আলফা আছে, এখানে 2p cos আলফা কাটা যাবে, আর থাকবে 8 cos আলফা, এটা থাকলো। এবারে আমরা দুই দিক থেকে sin আলফা বাদ দিয়ে দিতে পারি, আবার একটা 2 ও বাদ দেওয়া যায়, তাহলে এখানে 2 চলে গেলে এখানে আবার 4 থাকবে, sin আলফা চলে গেল, আবার এই দুইটার ভিতর থেকে আমরা p ও কেটে দিতে পারি, একটা p কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সরল করলে আমরা পাবো 1/2 + cos আলফা, 1/1 + 2 cos আলফা, আর এখানে হলো 4/8 + cos আলফা। এখান থেকে সরল করলে আমরা পাচ্ছি p = 4 একক, অর্থাৎ p এর মান আমাদের নির্ণয় করতে বলছে, p এর মান হচ্ছে আমাদের 4 একক, এটি উত্তর। আমরা পরবর্তী অঙ্কটি খেয়াল করি, যে কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করা এবং অপর একটির 1/3 হয়, অর্থাৎ দুটি বলের লব্ধি তাদের একটির সাথে, বল দুটির মধ্যে একটির সাথে লব্ধিটা সমকোণ উৎপন্ন করবে, দুইটা বলের মধ্যে একটির সাথে সমকোণ উৎপন্ন করবে, আরেকটির 1/3 হবে, অর্থাৎ লব্ধিটা হবে অপর বলের 1/3। তাহলে দেখাও যে বলদের অনুপাতের মানে এত, অথবা দেখাও যে বলদের মানে এটা অথবা এটা, যে কোনো একটি আমরা প্রমাণ করতে পারবো। তাহলে মনে করে বল দুটি PQ এবং তাদের অন্তর্গত কোণ হলো আলফা, আর এটাও ধরে নিই যে লব্ধি P এর সাথে, লব্ধি P বলের সাথে সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা আমাদের সমকোণ, বলদের অন্তর্গত কোণ হলো আলফা। আর
যেহেতু লব্ধিটা হবে দুইটা বল একটির সাথে লম্বা হবে এবং অপরটির হবে অপর বল হলো কিউ, তাহলে কিউ এর 1/3 লব্ধি হবে, কিউ এর 1/3, তাহলে কিউ এর 1/3 হলো কিউ বাই 3, তো লব্ধির মানটা হচ্ছে এটা। তাহলে এখানে লব্ধিটা যেহেতু এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা tan 90 ডিগ্রি ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু কিউ sin alpha বাই পি প্লাস কিউ cos alpha এই সূত্র দিয়ে লব্ধির দিক নির্ণয় করার সূত্র ব্যবহার করলাম। এখানে আমরা জানি যে tan 90 হলো অসংজ্ঞায়িত, নিচেরটার মান 0 হলে অসংজ্ঞায়িত হয়, tan 90 অসংজ্ঞায়িত, তাহলে এখানে a ভগ্নাংশের হর যদি 0 হয়ে যায় তাহলে এই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, সেজন্য আমরা নিচেরটাকে 0 লিখতে পারি। এখান থেকে কিউ cos alpha র মান হচ্ছে -v, এটা আমরা বের করে রাখলাম। এবার যেহেতু লব্ধি অপর বল কিউ এর 1/3, সুতরাং লব্ধিটা হবে কিউ বাই 3, তাহলে এখন এই যে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos alpha এই সূত্রটি লব্ধির মান নির্ণয়ের সূত্র ব্যবহার করলাম। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p ইনটু এই যে কিউ cos alpha মাইনাস p, এটা ব্যবহার করালে এখান থেকে সরল করলে আমরা পাচ্ছি কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর এখানে সরল করলে আমরা পাবো কিউ স্কয়ার বাই 9, 9 এই পাশে গুণ হয়ে যাবে 9 কিউ স্কয়ার মাইনাস 9p স্কয়ার, একই সাথে সরল করে ফেললাম। এবার কিউ স্কয়ার এখানে আছে 9টা, এখানে একটা, তাহলে এই পাশে নিয়ে আসলে 8 কিউ স্কয়ার 9p স্কয়ার এই পাশে লেখা যায়। এখান থেকে কিউ স্কয়ার বাই পি স্কয়ার মান 9/8 বা কিউ বাই পি এর মান বর্গমূল করলে আমরা পাচ্ছি 3/2√2। এটিকে অনুপাতে লিখলে আমরা পাই কিউ অনুপাত পি, এই ভগ্নাংশকে অনুপাতে লিখলে কিউ অনুপাত পি সমান 3:2√2, অর্থাৎ বলদয়ের অনুপাতের মান কিউ এবং পি বলদয়ের অনুপাতের মান এটা হলো, এটা প্রমাণিত। কিন্তু যদি আমরা পি অনুপাত কিউ লিখি, অর্থাৎ এই ভগ্নাংশটাকে যদি আমরা পি বাই কিউ লিখি তাহলে 2√2/3 হবে, সেখানে অনুপাতে লিখলে পি অনুপাত কিউ হবে 2√2/3। যেটা আমরা আগে লিখতে চাই, যদি প্রমাণে যদি আমাদের শুধু এটা আসে তাহলে আমরা কিউ বাই পি থেকে এইভাবে বলদয়ের অনুপাত বের করব, যদি এটা আসে তাহলে আমরা এটাকে কিউ বাই পি কে পি বাই কিউ আকারে সাজিয়ে তারপরে অনুপাতটা দেখাবো, প্রমাণ করব। আশা করি বোঝা গেছে, তোমরা এটা করতে পারবা। আমরা পরবর্তী অঙ্কটা দেখি যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে f এবং g, দেখাও যে বলদয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের মান আলফা হলে তাদের লব্ধির মান হবে এত। দুইটা বলের বৃহত্তম এবং ক্ষুদ্র, আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি আগে আলোচনা করেছি। বৃহত্তম লব্ধি কখন হয়? যখন দুইটা বলে একই দিকে ক্রিয়া করে, একই দিকে যদি ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি হবে তাদের সমষ্টির সমান এবং সেই লব্ধিটা হবে বৃহত্তম দিক, একই রেখা একই দিকে ক্রিয়া করলে। আর যদি দুটি বল যদি একই রেখা ভিন্ন দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধি হবে ক্ষুদ্রতম লব্ধি, অর্থাৎ f এবং g হবে তাদের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি। তাহলে বল দুইটি কত আমাদের এখানে বলা নেই, আমরা বল দুইটাকে ধরে নিয়ে বলছি তাদের বল দুইটি হচ্ছে পি কিউ এবং তাদের লব্ধি হচ্ছে আর। মনে করি বল দুইটি পি কিউ এবং তাদের লব্ধি আর, তাহলে বৃহত্তম লব্ধি কত হবে? বল দুইটার সমষ্টির সমান পি প্লাস কিউ, আর বৃহত্তম লব্ধির মান বলা আছে, বৃহত্তম লব্ধি বলা আছে f, f ইকুয়াল টু পি প্লাস কিউ, ক্ষুদ্রতম লব্ধি বলা আছে জি, তাহলে জি সমান হবে পি মাইনাস কিউ। এখানে আমরা পি কে বৃহত্তম বল হিসেবে, পিটা আমাদের বড়, পি আর কিউ এই দুটি বলের মধ্যে পিটা বৃহত্তম, এটা আমরা ধরে নিচ্ছি। এখন 1 আর 2 যোগ করলে আমরা কি পাবো? 1 আর 2 যোগ করলে f প্লাস জি সমান 2p, এখান থেকে p এর মান বের করা যায় দুইটি ভাগ দিয়ে, আর 1 থেকে 2 বিয়োগ করে আমরা f মাইনাস জি সমান 2q বা q এর মান বের করা যায়, অর্থাৎ আমরা p এর মান এবং q এর মানটা বের করে রাখলাম। এখন আমরা লব্ধি নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। তো লব্ধি যদি আর হয়, আর মান হচ্ছে √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos alpha। এখানে আমরা p এর মানটা, এই যে p এর মানটা এখান থেকে বসা দিলাম, p এর মান, তারপরে q এর মান, তারপরে 2p q cos alpha। এখানে প্রত্যেকের নিচে আমাদের এই যে 2 আছে, এটা কিন্তু স্কয়ার থাকার কারণে এটা 4 হয়ে যাবে, এখানেও 4 হবে, এখানে 2 গুণ করলে 4 হবে, আবার রুট ওভার থাকাতে রুটের বাইরে নিলে এটা হাফ হয়ে যাবে। তাহলে রুটের ভিতরে এখন কি থাকবে? এখানে থাকবে f প্লাস জি হোল স্কয়ার, এখানে থাকবে f মাইনাস জি হোল স্কয়ার, আর এখানে 2 ইনটু f প্লাস জি আর f মাইনাস জি গুণ ইনটু cos alpha, এটা থাকলো। তাহলে আমরা এখানে এখন কি লিখতে পারি? হাফ ইনটু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2f স্কয়ার প্লাস 2g স্কয়ার, আর এখান থেকে আমরা 2 ইনটু f প্লাস g ইনটু f মাইনাস g গুণ করলে f স্কয়ার মাইনাস g স্কয়ার, অর্থাৎ 2f স্কয়ার মাইনাস 2g স্কয়ার ইনটু cos alpha, এটা আমরা পাচ্ছি। এখন এখানে আছে 2f স্কয়ার, এখানে 2f স্কয়ার ইনটু cos alpha আছে, আমরা 2f স্কয়ার কমন নিলে 1 প্লাস cos alpha হবে, আর 2g স্কয়ার কমন নিলে আমরা পাবো এখানে 1, এখানে হলো 1 মাইনাস cos alpha। এখন 1 প্লাস cos 2 alpha হলে আমরা জানি 2 cos স্কয়ার alpha ট্রিগোনোমেট্রি সূত্র থেকে, আর 1 মাইনাস cos 2 alpha হলে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার alpha। এখন যদি 1 প্লাস cos alpha হয় তাহলে এখানে কোনটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2 cos স্কয়ার alpha বাই 2, এখানেও 1 প্লাস cos alpha হলে 2 sin স্কয়ার alpha বাই 2 হবে। তাহলে আমরা 2f স্কয়ার ইনটু 1 প্লাস cos alpha কে লিখতে পারি 2 cos স্কয়ার alpha বাই 2 ওই সূত্র অনুসারে, আর এখানে লিখতে পারি 2g স্কয়ার ইনটু 2 sin স্কয়ার alpha বাই 2। এখানে এই 2 আর এই 2 মিলে 4, এখানেও আছে 4, 4 রুটের বাইরে গেলে 2 হবে,
কিন্তু হাফ আর 2 কাটা যাবে। তাহলে এখানে থাকবে f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। এটি আমাদের প্রমাণিত, অর্থাৎ লব্ধির মানটা আমরা এভাবে প্রমাণ করতে পারলাম। পরবর্তী অঙ্কটি আমাদের দেখি, এটার মতোই। কি বলা আছে, পি এবং কিউ বলদ্বয়ের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধি একটি বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত। লব্ধি দুইটা একটা বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করে। এদের যে লব্ধি দুইটার আবার লব্ধি, বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধির আবার আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করব। তাহলে আমরা যদি বল দুইটা আমাদের পি এবং কিউ, আমরা ধরে নিলাম যে পি বলটা বৃহত্তম, কি হচ্ছে, তাহলে বৃহত্তম লব্ধি হবে পি প্লাস কিউ আর ক্ষুদ্রতম লব্ধি হবে পি মাইনাস কিউ। এরা ধরে নিচ্ছে ও বিন্দুতে ক্রিয়ারত। ধরি এদের লব্ধি আর আমরা এই যে বৃহত্তম লব্ধি হলো পি প্লাস কিউ, বৃহত্তম লব্ধি পি মাইনাস কিউ, ক্ষুদ্রতম লব্ধি আমরা মনে করি এরা পি ও বিন্দুতে ক্রিয়ারত, এবং এদের লব্ধিটা হচ্ছে আর। সেই লব্ধি পি প্লাস কিউ বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আমরা ধরে নিলাম। এখন আমাদেরকে লব্ধির মান এবং এই আর এর মান এবং দিকটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আর এর মান নির্ণয় করার সূত্র জানি, কত, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এই সূত্র অনুসারে। তাহলে এখানে একটা বল হলো পি প্লাস কিউ আর একটা হলো পি মাইনাস কিউ, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটাকে সরল করলে আমরা এখানে এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। আর এখানে 2 এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করে আমরা এটা লিখলাম। এভাবে সরল আমরা আগের অঙ্কটা তো করলাম। তাহলে 2 পি স্কয়ার এখন যদি কমন নিই, এখানে 2 পি স্কয়ার আছে, এখানে 2 পি স্কয়ার ইনটু কজ আলফা আছে, কমন নিলে 1 প্লাস কজ আলফা, আর 2 কিউ স্কয়ার কমন নিলে এই দুইটা থেকে, তাহলে হবে 1 মাইনাস কজ আলফা। 1 প্লাস কজ আলফাকে আমরা আগে যে সূত্রটি আলোচনা করছি সেটা অনুসারে লেখা যায় কত, 2 কজ, যে 1 প্লাস কজ 2 আলফা সমান 2 কজ স্কয়ার আলফা, 1 মাইনাস কজ 2 আলফা সমান 2 sin স্কয়ার আলফা। কিন্তু এখানে যদি আলফা হয় তাহলে এখানে আলফা বাই 2 হবে, আগেও আমরা লক্ষ্য করেছি এটা। এই 2 আর এই 2 গুণ করলে 4 হবে, কিন্তু আমরা রুটের বাইরে নিলে এটা 2 হলো, আর এখানে থাকবে রুট ওভার পি স্কয়ার ইনটু কজ স্কয়ার আলফা বাই 2 প্লাস কিউ স্কয়ার ইনটু sin স্কয়ার আলফা বাই 2। এটি হচ্ছে লব্ধির মান, লব্ধির মান নির্দেশ করে। আর এবার লব্ধির দিকও নির্ণয় করতে হবে। তাহলে লব্ধির দিক নির্ণয়ের জন্য এবার আমরা tan থিটা ইকুয়াল টু পাচ্ছি কিউ sin আলফা বাই, এখানে কিউ হলো এটা পি, এটাকে কিউ হিসেবে তুলনা করলে আমরা পাবো কিউ sin আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা সরল করি, তাহলে থিটার মান, এটা tan থিটা ছিল, এখন থিটার মান বের করলে এখানে tan ইনভার্স হবে, এদিকে কিউ sin আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এবারে আমরা tan ইনভার্স অফ পি মাইনাস কিউ sin আলফা, আর নিচে আছে এই যে পি কমন নিলাম, এখানে পি আছে, আবার এখানে পি এর সাথে কজ আলফা গুণ আছে, তার মানে পি কমন নিলে 1 প্লাস কজ আলফা, আবার কিউ কমন নিলে 1 মাইনাস কজ আলফা। আগের মতো আমরা সূত্র প্রয়োগ করব, এখানে 1 প্লাস cos 2 আলফা, এখানে 1 মাইনাস cos আলফা সূত্র, আর এটা sin 2 আলফা সূত্র আমরা প্রয়োগ করব। আমরা জানি 1 মাইনাস cos 1 প্লাস cos 2 আলফা সমান 2 cos স্কয়ার আলফা, 1 মাইনাস cos আলফা হলে cos 2 আলফা হলে 2 sin স্কয়ার আলফা। আবার এখানে যদি আলফা হয়, এখানে আলফা হয়, তাহলে এখানে আলফা বাই 2 হবে। আবার sin 2 আলফা সমান আমরা জানি 2 sin আলফা ইনটু cos আলফা, কিন্তু sin আলফা সমান হবে 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2। সেই হিসেবে আমরা sin আলফাকে 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 লিখলাম, আর 1 প্লাস cos 2 আলফাকে লিখলাম 2 cos স্কয়ার আলফা বাই 2, 1 মাইনাস cos আলফাকে লেখা গেল 2 sin স্কয়ার আলফা বাই 2। এখন আমাদের কিছু কাটাকাটি যাবে, সরল হবে। যেমন এখানে একটা 2 আছে, এখান থেকে এই 2টা কাটা যাবে, তাহলে বাকি থাকে p মাইনাস q ইনটু sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2, আর নিচে p ইনটু cos স্কয়ার আলফা বাই 2, আর এখানে q ইনটু sin স্কয়ার আলফা বাই 2। এটি আমাদের লব্ধির দিক নির্দেশ করে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য এখন একটা কাজ দেওয়া হলো। কাজটি হলো, কোনো বিন্দুতে 2p এবং q মানের দুটি বল ক্রিয়াশীল। যদি q সমান 3p হয়, মানে দ্বিতীয় বলটা যদি 3p হয় এবং প্রথম বলটিকে দ্বিগুণ ও দ্বিতীয়টির মান 6 একক বৃদ্ধি করা হয়, তবে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। q এর মান নির্ণয় করা, q ভোল্টের মান নির্ণয় করতে হবে। এরকম একটি অঙ্ক আমরা এর আগেও করেছি, তোমাদের নিশ্চয় মনে আছে। আমরা এখানে আগে আমরা এই অঙ্কটি করেছি যে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। পি এর মান নির্ণয় করা হয়েছে, পি ভোল্টের মান আমরা যেভাবে বের করছি ঠিক একই নিয়মে আমরা এখানে এই অঙ্কটি করতে পারবো। তাহলে এটি ওই অঙ্কটির মধ্যে তোমরা এটা করে ফেলতে পারবা, আশা করি কোনো সমস্যা হবে না। আজকের এই ক্লাস তাহলে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।